This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন আমাদের রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা প্রায় 50%। এবার আপনারা ভাবতে পারেন ভোটারটা কেন নিয়ে আসছি, আপনারা নিজেরাই ভাবুন, বুঝতে পেরে যাবেন। এমনিতে আমাদের তো কোনো মূল্য টুল্য নেই, আছে নাকি আপনার আমার? আরে ভোটার না হলে আমাদের জাস্ট কোনো মূল্য নেই, যা রয়েছে শুধু ওই ভোট মূল্য। এই 51%, 50%-এর বেশি মহিলা ভোটারের জন্যই লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে। এবার এই তিলোত্তমা কাণ্ডকে কেন্দ্র করে তিলোত্তমাকে সুবিচার পাইয়ে দেওয়ার জন্য যেভাবে বাংলার লক্ষ্মীরা একদম স্বতঃস্ফূর্তভাবে পথে নেমেছেন, নামছেন, যেভাবে কোথাও গিয়ে এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে বাংলার লক্ষ্মীরা কি বাংলাতেই নিরাপদ নন, তাতেই তো লক্ষ্মীদের বিরূপ হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। আর তারপর যা যা ঘটনাগুলো ঘটলো, যেভাবে ওই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এই সন্দীপ ঘোষ, তার ভূমিকা নিয়ে হাজারটা প্রশ্ন থাকলেও এখন পর্যন্ত তাকে রাজ্য যে খুব খারাপ চোখে দেখছে এরকম তো মনে হচ্ছে না, কেউ বিশ্বাসই করতে পারছেন না। একটা তো ফিল দেওয়া দরকার যে না, রাজ্য একদম খড়গহস্ত। এই সিট যে গঠন করেছে তার পেছনে ডেফিনিট একটা রাগ আছে। এতদিন ধরে তিনি এই সমস্ত কিছু, এত অভিযোগ ছাড়া হবে না, কেউ তো এরকম ভাবতে পারছেন না। তাতে গিয়ে কোথাও জনগণের এটা মনে হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের জোরেই কি কেউ লক্ষ্মীর ব্লান্ডার করে ফেলছেন। লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি বলে কি লক্ষ্মীর ব্লান্ডারও সহ্য করতে হবে? সম্ভবত এই জায়গাটাই বুঝেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা একটা নির্দিষ্ট ভোট ব্যাংক, যেটা এই 213 বা তারপর 29 বারবার এই বিরাট সাফল্যের আসল চাবিকাঠি, সেই জায়গাটার গোড়াটা যে নড়বড় হয়ে যাচ্ছে, এটা একদম শুরুতেই বুঝেই কি তিনি নির্দিষ্টভাবে কিছু প্রশ্ন তুলেছেন, এবং সেটাও এতদিনের নীরবতার পর। খেয়াল করে দেখুন, নীরবতাও কিন্তু অনেক কথা বলে, তার নীরব হওয়ার পেছনেও কি কিছু কারণ রয়েছে। তিনি নাকি ঘনিষ্ঠ মহলে বলেছেন বেশ কিছু দীর্ঘসূত্রিতা, বেশ কিছু শেকলে যেভাবে রাজ্য সরকার আর পার্টির হাত পা বাঁধা পড়ে যাচ্ছে, তাতে আলটিমেটলি ক্ষতি। এটা খুব সিগনিফিক্যান্ট। খেয়াল করে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন ঘটনাটা ঘটেছিল এবং সেদিন থেকে আজ পর্যন্ত 3খানা টুইট করেছেন, এক্স হ্যান্ডেলে লিখেছেন 3টে বার্তা। প্রথমে তিনি এনকাউন্টার চেয়েছিলেন, তীব্র ভাষায় শাস্তি দাবি করেছিলেন, এনকাউন্টারকে আইনসম্মত করে দেওয়ার দাবি তুলেছিলেন, পার্টি না দেখে দোষীদের গ্রেফতার করার দাবি তুলেছিলেন। ওই যেদিন 14 তারিখ রাত্রিবেলা আরজি করে হামলা হলো, তারপর বলেছিলেন সরাসরি তিনি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন। এবং তৃতীয়টা আজ, যেখানে তিনি খুব স্পষ্ট ভাষায় ফের একবার এই যে শাস্তি দেওয়ার দরকার, এই যে এনকাউন্টার তত্ত্ব, এই সমস্ত বিষয়গুলোকে বলেছেন। আর তার সঙ্গে খুব সুনির্দিষ্টভাবে রাজ্য সরকারের জন্য একটা বার্তাও দিয়েছেন। এই বার্তাটা খুব ইম্পর্টেন্ট। এবার এই বার্তা, তার এই টুইটের ধারাবাহিকতা এবং উদ্দেশ্য, এগুলো নিয়ে বলতে তো হবেই, বোঝার অনেক কিছু বিষয় আছে, সুনির্দিষ্ট কারণ আছে তার এগুলোর, এটা তো বুঝতে পারছি। নীরবতারও কারণ আছে, কিন্তু প্রশ্ন তো উঠতে শুরু করেছে যে তিনি সরে আছেন কি না। হয়তো এই সংশয়টা কাটিয়ে দেওয়ার জন্যেই কুণাল ঘোষ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে তিনি সরে আছেন। এটা নিয়ে কারোর মনে যত বেশি দ্বন্দ্ব থাকবে, আচ্ছা উনি কি সরে আছেন, না বোধহয় সরে নেই, ওনার কি সমস্যা, না বোধহয় সমস্যা নেই, এই বিষয়গুলো যত বেশি থাকবে না, তত বেশি জলপোড়া ডালপালা মেলবে। তাই জন্যই বোধহয় যাবতীয় ধোঁয়াশাগুলো কুণাল ঘোষ কাটিয়ে দিয়েছিলেন তাকে ফিরে আসার আহ্বান জানিয়ে। রাম বামের চক্রান্ত ব্যর্থ করার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হচ্ছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয়ভাবে এই লড়াইতে সামনে চাই। দেখুন, কুণাল ঘোষ বলার পর জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে কয়েকটা পোস্টারও পড়েছিল, সেনাপতি পদ দেখাক। তখনই কিন্তু প্রশ্নটা উঠেছিল, দল কি তাহলে পথভ্রষ্ট বলে মনে করছে কেউ, নাহলে সেনাপতিকে পদ দেখাতে বলা হবে কেন?
পথ কি অন্য কেউ দেখাতে পারছে না? দেখুন, অভিষেকের সঙ্গে তৃণমূলের এই দূরত্ব বাড়া নিয়ে ডালপালা কিন্তু মেল ছিল যাবতীয় খবরগুলো, যত এই ব্যাপারটা স্পষ্ট করে দেওয়া হোক। তারপরেও আসলে এই বিষয়গুলো না খুব ঝড়ের গতিতে ছড়ায়, জানেন তো। এবার এই রকম সময় আজকে এক্স হ্যান্ডেলে যেটা টুইট করেছেন অভিষেক, সেটার মধ্যে কি কোথাও ওই দিক নির্দেশের বিষয়টাই রয়েছে? এটাই মনে হলো। গত 10 দিনে দেশ যখন আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিচার চাইছে, অভিষেক লিখেছেন, সেই সময় দেশের বিভিন্ন প্রান্তে 900 ধর্ষণের ঘটনা ঘটেছে। মানুষ যখন এই ভয়াবহ অপরাধের প্রতিবাদ জানাতে রাস্তায়, তখনই এই ধর্ষণগুলো হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে স্থায়ী সমাধান নিয়ে আলোচনা করা হচ্ছে না। খেয়াল করবেন, আলোচনাটা করা হচ্ছে না। 50 দিনের মধ্যে শুনানি শেষ করে রায় হয়ে যাবে এরকম শক্তিশালী আইন প্রয়োজন। ফাঁপা প্রতিশ্রুতি নয়, কঠোর শাস্তি প্রয়োজন। এবং দ্রুত কঠোর শাস্তির জন্য রাজ্যগুলোর উচিত, এটা আরেকটা ওই আন্ডারলাইন করে দেওয়ার মতো শব্দ, রাজ্যগুলোর উচিত ধর্ষণ বিরোধী আইন প্রণয়নে কেন্দ্রকে চাপ দেওয়া। তার থেকে কম কিছু করার মানে তা নেহাতি প্রতীকী এবং দুর্ভাগ্যজনকভাবে তাতে কোনো লাভ হবে না। খেয়াল করে দেখুন, তিলোত্তমার দেহ উদ্ধারের পর থেকে এই সময় পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের মধ্যে অভিষেক কিন্তু সুনির্দিষ্টভাবে নিজের মতামতটা এক জায়গায় আটকে রেখেছেন। তিনি কি কোথাও গিয়ে দলকে বা সরকারকে দেখাতে চাইছিলেন যে এক্ষেত্রে কোন জায়গাটাকে অগ্রাধিকার দেওয়া উচিত? তার কি কোথাও গিয়ে মনে হয়েছিল সন্দীপ ঘোষকে নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তখন সন্দীপ ঘোষকে পুনর্বহাল করার মধ্যে দলের ক্ষতি, সরকারের ক্ষতি? আর অভিষেকের একটা স্টাইল আছে, আমরা খেয়াল করছি। অভিষেক নিজে করে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেন, যেটা ঘুরে তার নিজের দল বা দলনেত্রী বা সরকারের ওপর চাপ হয়ে দাঁড়ায়। তিনি এর আগে নিজের নির্বাচনী ক্ষেত্র ডায়মন্ড হারবারে গিয়ে তীব্রভাবে বলে দিয়েছিলেন যে 100 দিনের কাজের টাকা তিনি দিয়ে দেবেন, সরকারের দেওয়া উচিত, সরকার না পারলে তিনি দিয়ে দেবেন। তিনি বলেছিলেন যে তিনি ওই 100 দিনের টাকার জন্য কোথাও গিয়ে আন্দোলন করবে, দিল্লিতে গেছিলেন, আন্দোলন করেছিলেন। সত্যি কথা বলতে কি, যখন কেন্দ্রীয় সরকার বারবার বলছিল যে হিসেব না দেওয়ার জন্য টাকা দেওয়া হচ্ছে না, তখন অভিষেকই বার্তা দিয়েছিলেন, পাল্টা বক্তব্য তুলেছিলেন যে কোথাও গিয়ে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। একটা ন্যারেটিভ তৈরি করে দিয়েছিলেন, একটা প্রচারের রাস্তা তৈরি করে দিয়েছিলেন তৃণমূলের জন্য। এই রাস্তাতেই তৃণমূল প্রচার করেছিল এবং তার ফল কিন্তু এই লোকসভা নির্বাচনে তারা পেয়েছে। এবং সবথেকে বড় কথা, অভিষেক যে নিজের নির্বাচনী কেন্দ্রে নিজে 100 দিনের টাকা মেটানোর কাজ শুরু করেছিলেন, এটা বুঝিয়ে দিয়ে যে রাজ্য সরকার দিতে পারছে না, তো আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপর কিন্তু রাজ্য সরকার বাধ্য হয়েছিল বাকি জায়গায় টাকা দেওয়া শুরু করতে। এক্ষেত্রেও কি অভিষেক রাজ্যের ওপর চাপ সৃষ্টি করা শুরু করলেন, নাকি এই দিক দর্শানো শুরু করলেন? এই দিকটায় জোর দিলে, এই দিকে এগিয়ে গেলে, বক্তব্য এবং প্রচারের মুখটা এই দিকে নিয়ে গেলে, তাহলে এখান থেকে যে ড্যামেজ হতে পারে, যে আসল লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ ভোট ব্যাংকটা, সেটা বিরূপ হওয়ার থেকে, লক্ষ্মীরা বিরূপ হওয়ার হাত থেকে বাঁচতে পারে, সেটাই কি তিনি ক্রমাগত বলে যাচ্ছেন, বুঝিয়ে যাচ্ছেন? সেই জন্যই কি তিনি রাজনীতির রং না দেখে আরজি করে হামলাকারীদের গ্রেফতারের কথা জানিয়েছিলেন, দাবি তুলেছিলেন? আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। আমাদের সমাজ এমন যে কোনো ঘটনা না ঘটলে আমাদের ঘুম ভাঙে না। আমি তো বলছি, হয় যদি পারিপার্শ্বিক প্রমাণ তথ্য আপনার বিরুদ্ধে হয়, তাহলে হয় এনকাউন্টার করে মারা উচিত, নইলে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে ঝোলানো উচিত। দেখুন, অভিষেক এই বক্তব্য মানে আজকে যেটা এক্স হ্যান্ডেলে দিয়েছেন, ওই পরিসংখ্যান দিয়ে
যে 10 দিনে 900 ধর্ষণ, মানে পার ডে 90টা ধর্ষণ, এইভাবে যে তিনি গোটা বিষয়টা বিশ্লেষণ করে দিয়েছেন, এইটাই যে প্রচারের অভিমুখ হওয়া উচিত তৃণমূলের জন্য, এটা বোধহয় নিজের দলকে কোথাও গিয়ে বোঝাতে পেরেছেন অভিষেক। হ্যাঁ হ্যাঁ, ছুটিতে থেকেও, একটু দূরে সরে থেকেও, এবং সেই জন্যই বোধহয় তার বক্তব্য অনুযায়ী অদ্ভুতভাবে মিলে গেছে, একটা চিঠি গেছে। দেখুন, সিনেমার সিরিজ, সিনেমা বা ওই সিরিজ যেগুলো, ওয়েব সিরিজ যেগুলো, এগুলো দু ধরনের হয়, প্রিকোয়েল আর সিকোয়েল। পথের পাঁচালী, অপরাজিত আর অপুর সংসার ছিল প্রিকোয়েল, আর বাহুবলী সিকোয়েল। আজ রাজ্যে যেটা হলো সেটাকে প্রিকোয়েল না সিকোয়েল বলবো সেটাই বুঝে উঠতে পারছি না। এই সকালবেলায় ওই বললাম পোস্ট করে অভিষেক যাবতীয় বক্তব্যের একটা অভিমুখ দিলেন, বললেন যে রাজ্য সরকারের উচিত চাপ সৃষ্টি করা, 50 দিনের মধ্যে হেস্তনেস্তর যাতে ব্যবস্থা হয় সেই আইন প্রণয়নের জন্য চাপ সৃষ্টি করা। আর আজ বিকেলে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রীর একটা চিঠি পড়ে শোনালেন। সেই চিঠিতেও তো ওই একই পরিসংখ্যান, ওই 10 দিনে 900 ধর্ষণ, পার ডে 90, একই দাবি, শুধু সেখানে একটু 50 দিনের বদলে 15 দিনে শাস্তির দাবি করা হয়েছে, একেবারে ফাস্ট ট্র্যাক। এবার বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চিঠির কথা জেনেই কি নিজের পোস্ট করেছিলেন? এবার সেটা কি করে সম্ভব? অভিষেক তো দূরে আছেন, অভিষেক তো সরকারের কেউ নন, তিনি কি করে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর চিঠির কথা জানবেন? এবার এটা যদি হয়ে থাকে আবার, সেটাও তো বলতে হবে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা তাহলে ভেঙেই গেল। তাহলে অভিষেকের পোস্ট দেখেই কি এই চিঠি গেল? সেটা কি করে হয়? সেনাপতি দলের কর্মীদের পথ দেখাতে পারেন, সেনাপতি কি রাজ্যকে বা রাজ্যের প্রধানকে পথ দেখাতে পারেন? তাহলে এমনও হতে পারে যে দলগতভাবে শীর্ষ নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে, তারপর অফিসিয়ালি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী, আর দলের তরফে সেটা পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অথবা ওই যেটা বলছিলাম, ঠিক যেরকম করে 100 দিনের টাকা দিয়ে সরকারকে চাপে ফেলে দিয়েছিলেন অভিষেক, যার জন্য সরকারকে টাকা দেওয়া শুরু করতে হয়েছিল, অভিষেকের এই পোস্ট একইভাবে চাপে ফেলে দিয়েছে রাজ্য সরকারকে। সবকিছু কেন্দ্রের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন না। এই যে সারা দেশ, পশ্চিমবঙ্গে যে ললেসনেস হয়েছে, আজকে গুটি গুটি বয়স হচ্ছে ভেতরে ঢুকে গেছেন আর পিসিকে সামনে এগিয়ে করে দিয়েছেন, আমরা এটা ভালো চোখে দেখছি না। এটা হচ্ছে দায়িত্ব থেকে নিজেকে এড়িয়ে নেওয়া। পদ ছাড়ুন মমতা, সেই দাবি আপনি সফল করুন। এই দাবি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়, আপনার বিরুদ্ধে। কারণ পশ্চিমবঙ্গের যে ব্যবস্থা আপনার প্রশ্রয়ে গড়ে উঠেছে, আপনি শুধু পিসিকে এখন এই ক্রাইসিসের সময় এগিয়ে দিয়ে নিজে ল্যাস তুলে পালিয়ে বাঁচবেন, তা হবে না। পশ্চিমবঙ্গ সরকার বিধানসভা খুলে আইন তো আনতে পারত। ভারতবর্ষের সংবিধানের 245 ধারায় বলা আছে ক্রিমিনাল ল যুগ্ম তালিকায়, যেমন মহারাষ্ট্রে মকোকা তৈরি হয়েছে। আজ কেন বলছেন যে বাংলার মানুষ আজ প্রতিবাদে নেমে গেছে, যেটা আপনাদের ধারণার বাইরে ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সব খবর রাখছেন, তার চোখে একটু প্রবলেম আছে, ফলে চিকিৎসা এবং সাবধানতা দুটোই দেখতে হচ্ছে। তার মধ্যেও তিনি অত্যন্ত দুটো গুরুত্বপূর্ণ টুইট করেছিলেন। আজকের টুইটটাও সারা দেশের ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক, প্রয়োজন, সময়োপযোগী, শক্তিশালী টুইট। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে একটি চিঠি আজকে লিখেছেন। অ্যাকর্ডিং টু দি অ্যাভেলেবল ডেটা, it is horrifying to see that almost 90 cases of rapes occur daily throughout the country. This shakes the confidence and conscience of the society and the nation. দেখুন, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে 27শে আগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী বলেছেন ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে তিনি থাকবেন, বিজেপির পতাকা ছাড়াই হাঁটবেন। অর্থাৎ 27-এর অভিযানে না থেকেও রাজনীতিটা আছে, পুরো মাত্রায় ঢুকে পড়েছে। রাজনৈতিক রং লাগতে পারে এটা ভেবেই কি নবান্ন অভিযানটা আটকাতে মরিয়া হয়ে উঠেছে রাজ্য? পুলিশের অনুমতি না নিয়ে, রুট ঘোষণা না করেই নবান্ন অভিযানটা ডাকা হয়েছে বলে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন কপিল সিব্বাল। জানতে চেয়েছিলেন যে শীর্ষ আদালতের থেকে একটা প্রোটেকশন পাওয়া যায় কিনা। সুপ্রিম কোর্ট কিন্তু
রাজ্যকে প্রোটেকশন দেয়নি, মানে নবান্ন অভিযান থেকে আর কি বলে দিয়েছে শান্তিপূর্ণ আন্দোলনে কোনো বাধা দেওয়া যাবে না। অবস্থা বুঝে প্রশাসন কোনো সিদ্ধান্ত নিতেই পারে, কিন্তু আন্দোলনকারীরা যদি শান্তিপূর্ণ প্রতিবাদ করেন তাহলে তাদের দমন করা যাবে না। এবার সুপ্রিম কোর্টে ফল না পেয়ে রাজ্য হাইকোর্টে গেছে, হাইকোর্টে শুনানি হবে, তারপর দেখতে হবে কি হয়। কিন্তু আবার ভাবুন, বারবার রাজ্যকেই প্রোটেকশন চাইতে হচ্ছে। আজকেও তো প্রোটেকশনের ব্যবস্থা করতে হয়েছিল স্বাস্থ্য ভবনে, কারণ সেখানে ওই বিরাট অভিযান চালানোর হাঁক দিয়েছিল বিজেপি। যে নেতাদের একসঙ্গে দেখা যাচ্ছিল না, তারা সবাই একসঙ্গে পথে নামতে শুরু করেছেন। কে ছিলেন না? দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, এরা সব পাশাপাশি হেঁটেছেন, সবাই ছিলেন, সবাই। এই যে একটা ট্রান্সফরমেশন, এটাই কিন্তু তিলোত্তমা কাণ্ডের স্পেশালিটিটা বুঝিয়ে দিচ্ছে, জানেন তো।